দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপসহীন সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের অফিসে এসেছি। যে শোক বইটা ওপেন করা হয়েছে সেখানে স্বাক্ষর করা এবং আমাদের ডাকসুর মোট 5 জন সদস্য এখানে এসেছেন। আমরা আমাদের শোক বইয়ে আমাদের স্বাক্ষর শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে। তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। তো সে জায়গায় তিনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি, আমাদের বিপ্লব পরবর্তী আজকে 16 মার্চ পার হয়েছে, আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজনের সুযোগ নিয়ে আজকে পতিত ফ্যাসিস্টরা এবং এখানে দিল্লির তাবেদাররা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের এখনই সময় একটু ঐক্যবদ্ধ হওয়ার। আমরা গত 16 বছরে আমরা ভোট দিতে পারিনি, বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আছে তারা ভোট দিতে পারেনি। তো একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং এই জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পতিত ফ্যাসিস্টদের যে বিচার, সেই বিচারের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আমাদের যে গত 16 বছরে রাষ্ট্রীয় কাঠামো, সকল প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য, জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য এবং এই নির্বাচনে জুলাই সনদের যে গণভোট হবে, সে গণভোটকে হাক বিজয় করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো আমরা আশা করছি, যেহেতু বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, সুতরাং বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আর একই সাথে আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশকে ধারণ করা, বাংলাদেশের মাটি ও মানুষকে ধারণ করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে ধারণ করা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ জারি রাখা। যেই রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি। তো সেই বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। একই সাথে শহীদ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা কথা বলেছি। শহীদ ওসমান হাদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং শহীদ ওসমান হাদিরকে যারা গুলি করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা পরিকল্পনাকারী, যারা পরামর্শ দিয়েছে, তারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তো সে জায়গায় সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাই যেন ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির বিচারের প্রশ্নে যেন ঐক্যবদ্ধ হয় এবং যারা ঘাপটি মেরে বসে আছে, যারা ইন্টারভিউর মধ্যেও ঘাপটি মেরে বসে আছে, এদের যেন আমরা বিচার আওতায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আমরা কথা হয়েছে এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন বাংলাদেশে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো, বাংলাদেশপন্থী যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি। এবং তিনি এটাও বলেছেন, আমাদের এই যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা, আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। তো সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে সবাই একমত আছি এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং পতিত ফ্যাসিস্টদের বিচার করার জন্য এবং ওসমান হাদির যারা হত্যাকারী তাদের বিচার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেলিভিশন খুললে দেখবেন টক শোতে, আমি তো দেখছি টক শোতে হতে মাসে দেখা যায় 40-45 হাজার টাকা অনারিয়াম পাওয়া যায়। ছাত্র থাকাকালীন সময় টিউশনি করেও 40-45 হাজার টাকা ইনকাম করতে হয়। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এইগুলো যদি সঠিকভাবে যাচাই বাছাই করা হয় তাহলে অনেকেরই তথ্যে গরমিল পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী হলফনামার মাধ্যমে রাজনীতিবিদদের সততা এবং প্রকৃত অবস্থান বোঝা যায়। তো দেখেন, তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর সন্তান, কাজেই তার স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা তার
বাবা মায়ের তার আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তার চিন্তা থাকে যে আচ্ছা তার কোনো প্রপার্টি লাগবে। সেই জায়গা থেকে তারেক রহমান তো ভিন্ন বিষয়। তারেক রহমানের জন্য মানুষ যদি তার প্রয়োজন হয় 1000 কোটি টাকাও তার পায়ের নিচে 1 ঘন্টার মধ্যে বিলিয়ে দেবে, কারণ মানুষ তাকে এত ভালোবাসে এবং তার প্রতি তাদের সেই আবেগ অনুভূতি আছে। জামায়াত ইসলামী একটি বড় রাজনৈতিক দল। এই দলে সাধারণত যারা দলীয় প্রধান হয় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাদের খরচ টরচ পার্টি থেকে আমার জানা মতো অনেকখানি বিয়ার করে। তবে আমি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এইগুলো যদি সঠিকভাবে যাচাই বাছাই করা হয় তাহলে অনেকেরই তথ্যে গরমিল পাওয়া যাবে। আমি যেটা আমার যেটুকু আছে সেটুকু সত্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি। ছাত্র থাকাকালীন সময় টিউশনি করেও 40-45 হাজার টাকা ইনকাম করতাম। আমার 18 সালে আপনার পড়াশোনা দয়া করে শেষ চ্যানেলটি হয়েছে, কার্যত সাবস্ক্রাইব 19 করুন। সালে। তো কাজে এরপর থেকে তো 19 থেকে আজকে 25 পর্যন্ত আমার একটা কর্ম আছে। আমি যেটা আমার আয়কর রিটার্নে উল্লেখ করেছি, আমি এই অগস্টের পর আপনারা দেখবেন টেলিভিশন খুললে দেখবেন টক শোতে, আমি তো দেখছি টক শোতেও মাসে দেখা যায় 40-45 হাজার টাকা অনারিয়াম পাওয়া যায়। তারপরে আমার তো ছোটোখাটো বিজনেসের সাথে একটা ইনভলভমেন্ট আছে। আমি আমার আয়কর রিটার্নে দেখেছি যে দুটো কোম্পানি, একটা ডেভেলপার কোম্পানি, একটা কনসালটেন্সি ফার্মের সাথে ইনভলভ আছে। আমার নিজস্ব একটা এগ্রিকালচার বেস ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমার বার্ষিক আয় 20 লাখ টাকা। প্রকৃত অর্থে এই 20-30 লাখ টাকা যদি একজন ব্যক্তির আয় না থাকে তাহলে তো তার নির্বাচন করতে আসা উচিত না। নির্বাচন তো আপনি মানুষের কাছ থেকে পয়সাপাতি নিয়ে করবেন আর মানুষ দেবে এই টাকা দিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন হয় না। আর যারা যদি নির্বাচন কমিশন একটা বিধান আছে যে আপনার ধরেন 30 লাখ টাকা 35 লাখ টাকা খরচ করে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো প্রার্থী এই নির্ধারিত খরচের মধ্যে থেকে নির্বাচন পরিচালনা করতে পারে না। এটি সম্ভব নয়। আমরা যেটা বারবার বলে আসছি যে বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পরিবর্তন চাই, কালো টাকা পেশি শক্তি আধিপত্য বিস্তারের আমরা পরিবর্তন চাই, কিন্তু নির্বাচন কমিশনের এই সমস্ত বিষয়গুলো গতানুগতিক থেকে গেছে। এখানে পরিবর্তন আনা দরকার। এই 20-25 লাখ টাকা এটা জাতীয় নির্বাচন আমি না, আমি কয় টাকা করবো আমি জানি না, কারণ আমার তো টাকা নেই। আমার যদি শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য খরচ করে সেইটা ঠিক আছে। একটা জাতীয় নির্বাচন পরিচালনা করতে 2-4-5 কোটি টাকার নিচে কোনো জায়গায় নির্বাচন হয় না। যদি অনেকে দেখিয়েছেন আমি 20 লাখ টাকা খরচ করবো, 25 লাখ টাকা, একজন প্রার্থীও এটা করবেন কিনা আমার সন্দেহ আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে শুরু থেকে সততার পরিচয় দিতে হয়। তারা বলবেন 20 লাখ টাকা কিন্তু খরচ করবেন 5 কোটি টাকা, সেক্ষেত্রে সবাই আশা করি এই পরিবর্তন আনবেন। এবং এই প্রার্থীদের হলফনামা এটা আপনারা দেখেছেন, একজনে দেখিয়েছে যে তার 20 ভরি স্বর্ণ, তার মূল্য 2 লাখ টাকা। আচ্ছা আপনারা বলেন যে 20 ভরি বর্তমানে স্বর্ণের মূল্য কত? ভরি তো প্রায় আপনার প্রায় 3 লাখ টাকা বোধহয়, প্রায় 3 লাখ টাকা। তো তাহলে এই যে যেগুলো লিখছেন এগুলো তো সঠিক না। একজনে লিখছেন ডুপ্লেক্স বাড়ি কিংবা 5 তলা বাড়ি, তার মূল্য 30 লাখ টাকা। একটা 5 তলা বিল্ডিং এর মূল্য কি 30 লাখ টাকা? এগুলো যদি যাচাই বাছাই করা হয় তাহলে কিন্তু 50% প্রার্থীতা বাতিল হবে। তো যাই হোক, আমরা আশা করি যে এগুলো ভবিষ্যতে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা পরিবর্তন আসবে। কিন্তু আমার কথা হচ্ছে এটা যে অনুপাত আমি আয় দেখিয়েছি, আমার প্রপার্টি ধরেন এই 89 লাখ টাকা, এটা তো বর্তমান প্রেক্ষাপটে একজন শ্রমজীবী মানুষ সেও কিন্তু মাসে অন্তত 30,000 টাকা 35,000 টাকা 40,000 টাকা আয় করে, তাহলে তার আয় হয় কত? প্রায় 5 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে এই আয়টা কিছুই না। কিন্তু এখন হ্যাঁ, এটা অন্যদের সাথে কম্পেয়ার করে দিয়েছে অমুকের চেয়ে বেশি তমুকের চেয়ে বেশি, কিন্তু আমি এইটুকু বলবো আমার যেটুকু আছে আমি সেইটুকু দেখিয়েছি এবং সৎভাবে দেখিয়েছি। ভবিষ্যতেও আমার এটা ধারা অব্যাহত। যে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম। আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি জাতিকে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে। এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। সরকার তো আমলে নেইনি, বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে। আল্লাহ তাআলার বিচার ইতিহাসের অমুক বিধান। শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন,
আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না। স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে। এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। আমরা সহানুভূতি জানাই, সহমর্মিতা জানাই তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে। এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারে। তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে। তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে। এইটা তার পাওনা ছিল। উনি জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরা অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি হয়তোবা এই দেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে। এটা সবার কপালে জুটে না। এই সম্মানটা পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া, এটা বিশাল ব্যাপার। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে তিনি তার বান্দির প্রতি রহমশীল হয়েছে। দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবার, তার আপনজন, প্রিয়জন, তার সহকর্মীবৃন্দ তথা দেশবাসীর প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই দিন আমি বলেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, সেদিন আমি বলেছিলাম আমি আপনার দলে যোগদান করছি। আমি জানি আপনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, বীরুত্তম সেক্টর কমান্ডার এবং স্বাধীনতা 27শে মার্চ উনি ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমিও নিজে একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার। আপনার দলটা ঢিলাঢালা একটা দল, প্ল্যাটফর্মের মতো, কিন্তু আমি মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা বলতে পারবো না। সেদিন অনেকেই এখনো জীবিত, উনি চলে গেছেন কিন্তু অনেকেই জীবিত আছেন, তারা জানে। উনি বলেছিলেন অবশ্যই আমি বড় বড় জনসভা অ্যারেঞ্জ করে দেব আর আপনি ঘন্টার পর ঘন্টা সেখানে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের পক্ষে। যা হোক,
উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, শুধু তাই না, মুক্তিযুদ্ধের মধ্যে উনি অনেক ত্যাগ করেছেন। ওনার স্বামী তো করেছেন, উনিও একজন মুক্তিযোদ্ধা। আমি মনে করি আজকে এই দেশের যে অবস্থা, 1 জানুয়ারি 2026 নতুন বছরের প্রথম দিনে আমি বিশ্বাস করি যে কারণে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে একটা জাতিরাষ্ট্র উপহার দিতে পেরেছিল বা দিয়েছিল। সেই যে বাংলাদেশ, আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য বাংকারে থেকে থেকে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে যুদ্ধ করেছিলাম, সেই দেশটাকে বাঁচানোর জন্য এখন সবচেয়ে কঠিন এবং সঠিক নেতৃত্ব যিনি দিবেন তিনি আমাদের সামনে আছেন। দেশনেত্রী খালেদা জিয়া, আল্লাহ তাকে নিয়ে গেছেন, কিন্তু জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন। তার শরীরে আগামীতে যিনি নেতৃত্ব দিবেন, তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে এবং বাংলাদেশের জীবনে, পাকিস্তানের জীবনে, ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে, সেটা তারই প্রমাণ। আমি আজকে এটাই বলি, নির্বাচন অবশ্যই হওয়া উচিত। কোনো ধরনের চক্রান্তের কারণে, কোনো ধরনের দুর্বলতার কারণে 12ই ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ হওয়া উচিত নয়। আমি মনে করি আমাদের নেতার নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, আল্লাহর রহমতে সেই নির্বাচনে আমরা, অর্থাৎ জাতীয়তাবাদী শক্তি, শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয়লাভ করব এবং এই সংখ্যাটা হবে 2/3 অনেক উপরে, 200-র অনেক উপরে হবে। আমি বলে গেলাম, ফজলুর রহমান, আমার 61 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আমার বয়স এখন 78 বছর। কাজে আমি এই কথাটা আপনাদেরকে বলে গেলেন, এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে। যারা গত 15 বছর মুক্তিযুদ্ধ কথাটা বিক্রি করে, নিজেরা দুর্নীতি করে, দুঃশাসন করে, 3বার নির্বাচনে মানুষকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধকে যারা অপ্রিয় করেছে, আমি বিশ্বাস করি তাদের দোষ, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো দোষ নাই। আমরা যারা শহীদ জিয়ার দল করি, তারা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনবো, এটাই আজকে আমার কামনা এবং আপনাদের সামনে। অনেকেই যারা বিশেষ করছি, যারা আগে মারা গেছে, তারা কি হিসাবে চিহ্নিত করবেন? আমি তাদেরকে ষড়যন্ত্রকারী এবং গুজবের হুতা হিসাবে আমি চিহ্নিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ নিয়ে গেছেন এবং মৃত্যুবরণ করেছে 30শে ডিসেম্বর সকাল 6 ঘটিকার সময় 2025 সন। এটাই সত্য এবং সর্বকালে সত্য হিসাবে প্রতিষ্ঠিত থাকে। কিন্তু ওনার দেখা এখন করা সম্ভব নয়। মহাসচিবের সঙ্গে আমি কথা বলে গিয়েছি। এইখানে একটা জিনিস শুরু হয়েছে খুব ক্লিয়ার, যে এইখানে ওই জামাতরা বলছে বা এনটি পার্টিরা বলছে যে একটা দলের সব দোষী নির্দোষ নয়, ওয়ার্ড লেভেল থেকে সবাইকে ধরতে হবে। কিন্তু আমরা মনে করি আওয়ামী লীগের যারা দোষী, বিগত সরকারের যারা দোষী, তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা নির্দোষ লোক, তাদেরকে ধরে ধরে নির্বাচনটা যাতে ভোট কাস্টিং না হয়, পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করার একটা চক্রান্ত চলছে। আমি মনে করি কোনো দলের কোনো নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না। এইটা থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং চিফ ইলেকশন কমিশনারকে এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করছি। মহাসচিব আমার সঙ্গে একমত যে এই ধরনের পুলিশ অভিযান হইলে পরে ভোট হবে না, এই দেশে কম হবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কবর জিয়ারত করাটা সকলের জন্য উন্মুক্ত, সবাই করতে পারেন। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে, আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই
এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না। এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগতভাবে আমি এসেছি। তা এখানে যে বাধাটা আছে দলীয়ভাবে আপনাদেরকে অবহিত করা হয়েছে কিনা, কিংবা দলীয়ভাবে না, আপনার কোনো অবৈধ করা হয় নাই, কোনো বাধা আসে বলে আমার জানা নেই। আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাউকে সর্বসাধারণ জার্নালিস্ট যারা আছে তাদেরকে মানে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? এটা নিশ্চয়ই দেওয়া হবে, এটা আমি জানি না। আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না। তো আমার অনুভূতি থেকে আমি আসছি, আমি অনুমতি চাইছি, আমাকে অনুমতি দিয়েছে। ভাই ব্যক্তিগতভাবে আপনি এসেছেন এখানে যেটা বলছেন আর কি, আমি অনুমতি চেয়েছি। যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি ঢোকার আগে অনুমতি নিয়েই ঢুকেছেন। তবে একটু যদি বলি যে বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছে এবং এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম জিয়া তিনি চলে গেলেন সবাইকে ছেড়ে, তো দলের উপর কতটুকু ইম্প্যাক্ট পড়বে বলে মনে করছেন? শুনেন, এটা তো হায়াত মৌত রিজিক দৌলত শাহরত এটা সব আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত। এটা নিয়ে কথা বলার কিছু নাই। হায়াত আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, আপনারও নাও থাকতে পারে। তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন, তাই না? সেটা নিয়ে আমরা কথা না বলি, এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বোঝা যাবে। অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এটুকু বুঝি আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে নাকি দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে উনি কখনো আপোষ করেন না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো সেখানে উনি ছাড় দেন নাই। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য, আল্লাহ যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন, যাতে দেশের জনগণ উপকৃত হয়। বেগম জিয়ার রাজনৈতিক দর্শনটা আপনারা কন্টিনিউ করা বা এই জায়গা নিয়ে যদি একটু বলতেন, বিএনপি আগামী দিনের সরকার গঠন করলে রিফ্লেকশন থাকবে কিনা? ইনশাল্লাহ থাকবে। এবং আপনারা বুঝতে হবে, আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এসেছি, এবং সেটি নিয়ে খালেদা জিয়া আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি। তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই। আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে, আমাদের নেতা বলছেন ওনার একটা প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে 2টা অংশ উনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন। এক পাশে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা, এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা, উনার কনফিডেন্সটাকে, লেভেলটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। এবং ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন।